হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর চতুর্থতম অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়টি থেকে একটি 8 মার্কের কোশ্চেন আলোচনা করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকবারে এই অধ্যায়টি থেকে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আমরা দেখতে পাই 8 মার্কের। সেই 8 মার্কের একটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ এই যে সময়টাকে আমরা সশস্ত্র শান্তির যুগ হিসাবে চিহ্নিত করি, কারণ এই সময় বিভিন্ন দেশ যুদ্ধে অংশগ্রহণ করেননি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কিন্তু তাদের মনের মধ্যে অর্থাৎ নিজেদের মধ্যে একটা যে যুদ্ধের পূর্ব পরিস্থিতি তৈরি করেছিল সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না যে তাদের মনের মধ্যে বা ধীরে ধীরে রাষ্ট্রের মনের মধ্যে ধীরে ধীরে যে যুদ্ধের কৌশল তৈরি হয়েছিল সেটা নিয়ে আমাদের কোনো দ্বিধাবোধ বা মনে সন্দেহ ছিল না। কিন্তু 1914 খ্রিস্টাব্দের পরে এই শান্তির যুগটা ধীরে ধীরে সশস্ত্র যুগে পরিণত হয়। এর কারণ নিয়েই আজকে আমাদের আলোচনা, কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যুদ্ধ, যে যুদ্ধে মানুষের হতাহত আর বিভৎসতার এক চরম পরিণতি আমরা লক্ষ্য করতে পারি। প্রথম বিশ্বযুদ্ধের কারণকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটি পরোক্ষ কারণ। আমরা আগের দিন সেরাজেভ হত্যাকাণ্ড অর্থাৎ প্রত্যক্ষ কারণ আমরা উল্লেখ করে দিয়েছি। সেখানে কিভাবে সেরাজেভকে কেন্দ্র করে বা সেরাজেভ শহরকে কেন্দ্র করে যে অস্ট্রিয়ার রাজা রানীর নানা রকম কিন্তু ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধটা পরিস্থিতি তৈরি হয়েছিল সে নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। তাই আজ আমরা এখানে প্রত্যক্ষ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ নিয়ে কোনো রকম আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব পরোক্ষ কারণ নিয়ে। এই পরোক্ষ কারণের মধ্যে অন্যতম ছিল বলকান জাতীয়তাবাদ। বলকান জাতীয়তাবাদ, জাতীয়তা মানে স্বাধীনতাবাদ, ঠিক আছে? তো বলকান জাতীয়তাবাদরা কি? এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপ বলকান অঞ্চলের বিভিন্ন জাতি অর্থাৎ স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান যে অঞ্চলগুলি, সেই জাতিগুলির অধীনস্থ সমস্ত জাতিগুলি তারা ধীরে ধীরে স্বাধীনতার সোচ্চার হয়ে ওঠে। সব জাতি অধিষ্ঠিত বোসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদেরকে জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই এই প্রদেশ দুটি অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে। আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রথম কারণ জানলাম বলকান জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কথার অর্থ হচ্ছে স্বাধীনতাবাদ, অর্থাৎ বলকান অঞ্চলগুলি তারা চেয়েছিল সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে। সে জায়গায় আমরা দেখি বার্লিন চুক্তির দ্বারা কি করা হচ্ছে, সেই জাতিগুলিকে কি করা হচ্ছে, অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ যে জাতিগুলি বলকান জাতিগুলি কি করতে চাইছিল, সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইছিল, কিন্তু তাদেরকে জোর করে বার্লিন চুক্তির দ্বারা তাদেরকে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়, যার ফলে তারা ক্ষুব্ধ হয় এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের প্রথম পথ তৈরি করা হয়। এবার আমরা জানবো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে বললাম স্বাধীনতাবাদ, অর্থাৎ স্বাধীনতার জন্য আন্দোলন। উগ্র জাতীয়তাবাদ অর্থাৎ যেসব জাতীয়তাবাদী প্রেমী, অর্থাৎ যারা নিজেদের স্বাধীনতাকে নিজেদের কাছের মধ্যে না রেখে উগ্রতার, অর্থাৎ কি বলা যায়, আমার দেশ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, আমার দেশ সবচেয়ে মহান, আমার দেশ বীর, এই যে মনোভাব, আমার দেশের মতো কোনো দেশ নেই, এই যে একটা মনোভাব, এটাকে আমরা উগ্র জাতীয়তাবাদ বলি। অর্থাৎ নিজের জাতি শ্রেষ্ঠ, অন্য জাতি নিকৃষ্ট, এটাকেই বলা হয় উগ্র জাতীয়তাবাদ। বিংশ শতকের শুরুতে ইউরোপে এই ধরনের উগ্র জাতীয়তাবাদের জন্ম ঘটেছিল। এই উগ্র জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল বিংশ শতকের দিকে। এই সব জাতীয়তাবাদের মূল যে কথা সেটা হচ্ছে নিজের জাতি শ্রেষ্ঠ, অন্যের জাতি হচ্ছে নিকৃষ্ট।
এটার জন্য কি হয়, রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশগুলি নিজেদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়। এবার শুরু হয় ঔপনিবেশিক সংঘাত। আমরা জানি উপনিবেশ বলতে কি বুঝি, একটা দেশ যখন অন্য দেশের উপর কর্তৃত্ব স্থাপন করে, একটা দেশ যখন অন্য একটা দেশের উপর তার বাণিজ্যিক প্রাধান্য প্রতিষ্ঠাতা করে, তখন তাকে বলা হয় উপনিবেশবাদ। তো উপনিবেশ সংঘাত কি? শিল্প বিপ্লব ঘটার পর কি হচ্ছে, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ কি করে, তাদের যে বাণিজ্যিক পণ্য বিভিন্ন দেশে বিক্রয় করার জন্য নিয়ে যায়। কিন্তু কি হচ্ছে, কি প্রবলেম তৈরি হচ্ছে না, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। তো ইংল্যান্ড সমস্ত ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের বাজার দখল করে নেয়। কিন্তু পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে যখন শিল্প বিপ্লব ঘটে, তারাও চাইছিল এই ইউরোপের অন্যান্য দেশের উপর ঔপনিবেশিক স্থাপন করতে, কিন্তু ইংল্যান্ড তাদেরকে সেই উপনিবেশ স্থাপন করতে দেননি, বরঞ্চ তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তার ফলে কি হয়, বিভিন্ন ইউরোপীয় দেশ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সংঘাতে পরিণত করতে চেয়েছিল। এই যে রেষারেষি, অর্থাৎ একটা দেশ আর একটা দেশের উপর কর্তৃত্ব স্থাপনের যে রেষারেষি, তার ফলেই তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধ। তারপরে আমরা দেখি পরস্পর বিরোধী শিবিরের মধ্যে দুটি শিবির তৈরি হয়েছিল। একটি ছিল ত্রিশক্তি চুক্তি, আর একটি ছিল ত্রিশক্তি মৈত্রী। ত্রিশক্তি চুক্তির মধ্যে যেসব রাষ্ট্র ছিল, তারা ছিল জার্মানি, অস্ট্রিয়া, আরও অনেকগুলি রাষ্ট্র ছিল। আর অন্যদিকে ত্রিশক্তি আঁতাতের মধ্যে যারা ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, এই সব রাষ্ট্রগুলির মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়েছিল। অর্থাৎ এই যে দুপক্ষ তার সাথে অনেকগুলি রাষ্ট্রের যে মিলন, সেই মিলনের ফলে কি হচ্ছে, একটা শক্তির মধ্যে লড়াই। এই লড়াই আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের একটি মূল কারণে পরিণত হয়েছিল। তারপরে আমরা দেখি ফ্রান্সের উপরে ক্ষোভ। ফ্রান্সের উপরে ক্ষোভটা কি, ফ্রান্স সেডানের যুদ্ধে পরাজিত হয়ে কয়লা ও লোহার খনি আলসাস ও লোরেন নামক স্থান দুটি জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হন। তাহলে ফ্রান্স হচ্ছে সেডানের যুদ্ধে পরাজিত হয়। ফ্রান্স সেডানের যুদ্ধে পরাজিত হওয়ার পরে তার যে মানে সম্পদের মূল ভাণ্ডার যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে আলসাস ও লোরাইন। এই দুটি জায়গা কাকে ছেড়ে দিতে বাধ্য হয়, জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয় বলতে জোর করে তার কাছ থেকে নিয়ে নেয়। এই যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই ফ্রান্স চেয়েছিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে, যার ফলে মানে যুদ্ধ করে কি করবে, আলসাস আর লোরাইনটা পুনরুদ্ধার করতে চেয়েছিল এবং যুদ্ধের মাধ্যমে কি করতে চেয়েছিল, সেই যে আগের বারে হেরে গিয়েছিল তার প্রতিশোধ নিতে, যার ফলে তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধ। এরপরে আমরা জানব উত্তীপ্ত বা অতীপ্ত জাতীয়তাবাদ। আগে আমরা জেনেছি উগ্র জাতীয়তাবাদ, এবার আমরা জানব অতীপ্ত জাতীয়তাবাদ। অতীপ্ত মানে বিরক্ত এসে গেছে একটা কোনো জাতির উপরে যখন আমরা বা একটা কোনো দেশের উপরে যখন আমরা বারবার তার কাছে পর্যদস্ত হই, তখন আমরা অতীপ্ত হয়ে যাই। অতীপ্ত তার অর্থ প্রচণ্ড রাগ, ঘৃণা, এই রকম একটা অবস্থা তৈরি হয়। সেই ধরনের জাতীয়তাবাদকে বলা হয় অতীপ্ত জাতীয়তাবাদ। এই অতীত জাতীয়তাবাদ আমরা দেখি ঊনবিংশ শতকের শেষ দিক থেকে ইউরোপের বিভিন্ন জাতি নিজেদের আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়, অর্থাৎ নিজেদের স্বাধীনতা নিজেরাই করবে, অন্য কারো সাহায্য নেবেনি এবং নিজেদের দেশের উন্নতি নিজেরাই করবে, অন্য কোনো দেশকে সে দেশে থাকতে দেবেনি। এই নিয়ে যে একটা আন্দোলন তৈরি হয়, আলসাস লোরাইন পাওয়ার জন্য, আলসাস ও লোরাইন পাওয়ার জন্য যেমন ফরাসিরা চেষ্টা করেছিল, টেনিটিনো পাওয়ার জন্য ইতালিয়ারা চেষ্টা করেছিল, স্লেজুইক পাওয়ার জন্য ডেনরা চেষ্টা করেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডবাসীরাও আন্দোলন শুরু। অর্থাৎ নিজেদের লড়াই নিজেদেরকে লড়তে হবে এবং যে জাতিটির প্রতি একটা ঘৃণা এসে গেছে, অতীপ্ত এসে গেছে, মানে অতীপ্ত বিরক্ত এসে গেছে, সেই জাতির বিরুদ্ধে নিজেদের দেশের মানুষ
সোচ্চার হয়ে আন্দোলন করতে শুরু করেছিল, যার ফলে কি হয়, একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে ধীরে ধীরে লিপ্ত হয়ে পড়ে। আমরা দেখি এরপরে জার্মানির নৌশক্তি বৃদ্ধি। জার্মানি কি করেছিল, ধীরে ধীরে নিজেদের নৌশক্তি বৃদ্ধি করেছিল, কারণ ইংল্যান্ড নৌশক্তি বহর একটি দেশ, যেখানে নৌসেনা প্রধান ছিল ইংল্যান্ডের, সেখানে ধীরে ধীরে জার্মানি নিজেদের নৌশক্তি বাড়াতে শুরু করে যাতে ইংল্যান্ডকে পর্যদস্ত করতে পারে। এতে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড পাল্টা নৌশক্তি আরও বৃদ্ধি করতে শুরু হয়, যার পরিণতি আমরা দেখতে পাই যে একটা বিশাল যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, যাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ বলে জানি। এছাড়া আমরা আরেকটি পয়েন্ট জানি, জার্মানির আগ্রাসী নীতি। জার্মানির সম্রাট কাইজার তিনি বিসমার্ক যে স্থিতাবস্থার নীতি নিয়েছিলেন সেটাকে তিনি ত্যাগ করে দিয়ে তিনি কি করেছিলেন, অনাক্রমণ চুক্তি বাতিল করেন, রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার আগ্রাসনে উৎসাহ দেন, অর্থাৎ রাশিয়াকে ফুসমন্ত দিতে শুরু করে অস্ট্রিয়ার আগ্রাসনে। ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকার বিদ্রোহী বোরার প্রেসিডেন্টকে সমর্থন করেন, অর্থাৎ তাকেও উস্কানি দিতে শুরু করে জার্মানিরা। বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণেও পরিকল্পনা করেন, অর্থাৎ যাতে সৈন্যবাহিনী যেতে পারে, যাতে যুদ্ধের পরিস্থিতিতে সৈন্যবাহিনীকে সহজে চালানো যেতে পারে, তার জন্য তিনি কি করেন, রেলপথ নির্মাণেরও পরিকল্পনা নিয়েছিলেন। এইভাবে একটা দেশ যখন আর একটা দেশের প্রতি সন্দেহ, ভয়, ঘৃণা তৈরি করতেছে, তখন একটা দেশ আর একটা দেশের প্রতি যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুতি করতেছে। এরপর আমরা শেষের দিকে দেখি মরক্কো সংকট দেখা দেয়। ফ্রান্স আফ্রিকার মরক্কো উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে ফ্রান্স কী করে, আফ্রিকাতে মরক্কো উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান, যার ফলে এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ মরক্কোর আগদাদির বন্দরে ঢুকিয়ে দেওয়ার ফলেই শুরু হয় ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি, শুরু হয় একটা বিশাল যুদ্ধের পূর্ব পরিস্থিতি। আর ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব অধিষ্ঠিত বসনিয়া সফরে এলে সেখানে তারা নিহত হন। আর তার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দাবি করে যে চরমপত্র দিয়েছিল, যার পরিণতি হয়েছিল সেরাজোভা হত্যাকাণ্ড। কারণ সার্বিয়া সমস্ত দাবি মেনে নিলেও একটা মানুষের পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। যতগুলো দাবি নিয়েছিল অস্ট্রিয়া, তার প্রায় দাবি মেনে নিলেও কিছু দাবি সার্বিয়া মানতে অস্বীকার করে, যার ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আমরা এর আগে সেরাজোভা হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ পড়িয়ে দিয়েছি, তো আশা করি তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আর কোনো অসুবিধা রইল না। তোমরা অবশ্যই উগ্র জাতীয়তাবাদ কি, অতৃপ্ত জাতীয়তাবাদ কি, এটি ভালো করে এই পয়েন্টগুলিকে মনে রাখার চেষ্টা করবে, কারণ উগ্র জাতীয়তাবাদ আলাদা জিনিস, অতৃপ্ত জাতীয়তাবাদ আলাদা জিনিস। উগ্র জাতীয়তাবাদ শেখায় আমার দেশ সর্বশ্রেষ্ঠ, অন্য দেশ নিকৃষ্ট, আর অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে একটা দেশের প্রতি যখন আমরা বিরক্ত হয়ে পড়ি বা ঘৃণা করে পড়ি, অর্থাৎ সেই দেশ আমার উপরে যে অত্যাচার করেছিল, ধরো আমি ভারতবর্ষের বাসিন্দা, আমার ইংরেজ আমার উপরে যে অত্যাচার করেছে, আমি তার উপরে অতৃপ্ত হয়ে গেছি, ঘৃণা ধরে গেছে, এই রকম সময় আমি যে ইংরেজের বিরুদ্ধে যে ঘোরতর বিদ্রোহের প্রস্তুতি নিয়েছি, সেটাই হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। আর যদি উগ্র জাতীয়তাবাদ বলা হয়, আমি নিজের দেশকে শ্রেষ্ঠ বলি আর অন্য দেশকে যদি নিকৃষ্ট বলি, তখন তৈরি হয় উগ্র জাতীয়তাবাদ। এই দুটো জাতীয়তাবাদ, অতৃপ্ত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ কি, পরীক্ষায় 2 মার্কেরও কোশ্চেন পড়ে, তাই আমি এখানে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ।